ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা ভালোই দিয়েছ। আজকে আমরা রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে তার সেকেন্ড সামেটিভ শুরু করছি। আজকের বিষয় হলো পরিবেশ ও বিজ্ঞান। হলো 195 পেজে আছে, 195 পেজ। আজকে যে জিনিসটা হবে সেটা হলো মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র। চলে আসছি আজকের প্রথম প্রশ্নে। নিচের কোন শব্দটি সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে যা পড়ে তা একটি অর্থপূর্ণ শব্দ সৃষ্টি হবে? এখানে এ আছে HIM, অপশান বি আছে TOM, অপশান সি আছে AM, অপশান ডি আছে YO। মনে রাখতে হবে এটা অপশান সি। তারপরে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর প্রতিফলন অপশান দেওয়া আছে, বিচ্ছুরণ দেওয়া আছে, প্রতিসরণ দেওয়া আছে, প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা দেওয়া আছে। এটা মনে রাখতে হবে, এটা অপশান বি বিচ্ছুরণ। একটা কথা মনে রাখতে হবে যে রংধনু যে সৃষ্টি হয় সেখানে কিন্তু প্রতিসরণ এবং বিচ্ছুরণ একসঙ্গে ঘটে। যদি অপশানে থাকতো প্রতিসরণ বিচ্ছুরণ একসঙ্গে তাহলে সেই অপশানটা হতো। এখানে কিন্তু দেয়া আছে অপশানে প্রতিফলন, অপশান বি বিচ্ছুরণ, অপশান সি প্রতিসরণ, অপশান ডি হলো প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা। মনে রাখতে হবে অপশান যদি বিচ্ছুরণ এবং প্রতিসরণ একসঙ্গে যে অপশানটা থাকবে সে অপশানটা হবে, নাহলে বিচ্ছুরণ হবে। তাহলে এখানে সেজন্যে অপশান বি হবে। রংধনু সৃষ্টির আলো, সাদা আলোর যে ঘটনাটা সেটা হলো বিচ্ছুরণের জন্য। তারপরে নিচে যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো, মনে রাখতে হবে সেই জায়গাটা হলো পর্ব। পর্ব থেকে শাখা বা পাতা এগুলো বেরোয়। নিচের কোনটি পরিবেশ বান্ধব নয়? তাহলে পরিবেশ বান্ধব নয় সেটা আমরা অপশানগুলো যেটা পাচ্ছি, সৌরশক্তিতে আছে, আর তারপরে নিচে তাপশক্তি, মাটি তাপশক্তি দেওয়া আছে, সি দেওয়া আছে জৈব শক্তি, ডি দেওয়া আছে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। এটাই হবে। তাহলে অপশান ডি হবে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। 5এরটা চলে আসছি যে মেরুজ্যোতির কারণ কি? অপশান এ আছে পৃথিবীর পরিবেশ দূষণ, অপশান বি আছে পৃথিবীর পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, অপশান সি আছে পৃথিবীতে যে বজ্রপাত হচ্ছে, অপশান ডি আছে পৃথিবী একটি বিরাট চুম্বক। তাহলে এটা মনে রাখতে হবে অপশান ডি হবে পৃথিবী একটি বিরাট চুম্বকের জন্য মেরুজ্যোতির সৃষ্টি হয়। তারপরে নিচে যেটা সম্পূর্ণ হবে এটা মনে রাখতে হবে, এটা সার্কিটটা সম্পূর্ণ একটা ব্যাটারি লাগালে, তাহলে মনে রাখতে হবে একটা ব্যাটারি দিলে তবে এই বাল্বটা জ্বলবে। তাহলে সেটা হবে অপশান সি হবে। এটা হলো এটা একটা ব্যাটারির চিহ্ন। তো এটা প্লাস এটা মাইনাস, বড়টা প্লাস বলে আর ছোটটা মাইনাস বলে। এই ফাঁকা স্থানে এই চিহ্নটা সি, মানে প্লাস মাইনাস এই চিহ্নটা হবে, ওটা অপশান সি হবে, অপশান সি হবে। আচ্ছা, তারপরে আমরা 2-1 আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা, সেটা আমরা কি বলবো? বিচ্ছুরণ বলবো। তাহলে আমরা এটা অপশানটা লিখবো বিচ্ছুরণ। তারপরে 2-2 একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই চুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে না। এটা একদম নয়, এই অপশানটা হবে বেঠিক হবে। এটা কি হবে? বেঠিক। তাহলে কিভাবে এটা সঠিক উত্তরটা হবে? মনে রাখতে হবে আকর্ষণ বল দণ্ডচুম্বকের দু প্রান্তে সবচেয়ে বেশি থাকে, মাঝখানে কম থাকে। তাহলে সব জায়গায় সমানভাবে আটকে থাকবে না, দু প্রান্তে বেশি থাকবে, মাঝখানে সবচেয়ে কম থাকবে।
সেই জন্য সব জায়গায় লোহার টুকরো সমানভাবে আটকে থাকা সম্ভব নয়, এটা বেঠিক হবে। তারপরে টিনেরটা বলছে যে খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম। খাদ্য সঞ্চয় করে একটা পাতার নাম, সেটা আমরা বলবো ঘৃতকুমারী। কি বলবো? ঘৃতকুমারী। ঘৃতকুমারীর পাতা খাদ্য সঞ্চয় করে। তারপরে চারেরটা বলা আছে সৌরকোষে দুটি ব্যবহার লিখতে বলছে। চারেরটায় মনে রাখ দুটো ব্যবহার কি লিখবো। 1 নম্বর পয়েন্ট লিখবো সৌরকোষের সাহায্যে আমরা উপগ্রহ, মহাকাশযান, স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা যায়। আর নাম্বার 2 বলবো সেটা হলো ইলেকট্রিক ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদিতে সৌরকোষ ব্যবহার করা হয়। তাহলে সৌরকোষের দুটো ব্যবহার খাতায় লিখে রেখেছি, তোমরা এটা ভালো করে লিখে নেবে আর তারপরে মুখস্থ করে নেবে। পাঁচেরটা চলে আসছি তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার। তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার হলো বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারে হার্ড ডিস্কে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়, বা এটিএমে আমরা কিন্তু তড়িৎ চুম্বক ব্যবহার করতে পারি, বা চোখের ভিতর লোহা সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা তড়িৎ চুম্বক ব্যবহার করে থাকে। 3 প্রশ্ন চলে আসছি। 3 প্রশ্নটা হলো যে অন্ধকার ঘরে টর্চ জ্বাললে দেয়ালে যেখানে আলো পড়ে সেই পথে স্বচ্ছ প্লাস্টিকের একটি বোতল রাখলে দেয়ালের অন্য জায়গায় আলো পড়ে। এই রকম ঘটনা হয় কেন সেটা বুঝিয়ে বলতে বলছি। প্রথম ক্ষেত্রে আলো সরাসরি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এসে দেয়ালে পড়ে। দ্বিতীয় ক্ষেত্রে আলো বায়ু থেকে জল এবং জল থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করে, তারপরে দেয়ালে পড়ে। তাহলে এক্ষেত্রে মাধ্যম পরিবর্তনের জন্য আলোর প্রতিসরণ ঘটে, দিক পরিবর্তন ঘটে, তাই দেয়ালের অন্য জায়গায় আলো পড়ে। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যখন আলো কি হচ্ছে সরাসরি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে দেয়ালে পড়ছে। দ্বিতীয় ক্ষেত্রে আলো বায়ু মাধ্যম থেকে জলে, তারপর জল থেকে আবার বায়ু মাধ্যমে প্রবেশ করছে, তারপর দেয়ালে পড়ছে। এক্ষেত্রে আলোর কি হচ্ছে প্রতিসরণ ঘটনা ঘটছে। প্রতিসরণ ঘটনা ঘটলে দিক পরিবর্তন হবে, তাই এটা অন্য জায়গায় পড়ছে। ভালো করে লিখে দিয়েছি, তোমরা ভালো করে পড়ে নেবে। আজকে আমরা ক্লাস 7 মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি। ভালো করে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে। অবশ্যই তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে এই যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। 4 দাগের প্রশ্নে চলে আসছি। কিভাবে বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে? আর তারপরের প্রশ্ন বলা আছে একটি চুম্বককে সমান 5টি টুকরো করা হলো কটি মেরু পাওয়া যাবে? তাহলে এগুলো সব 3 নাম্বার করে দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্ন বলা আছে কিভাবে চুম্বকের দিকদর্শী ধর্ম প্রমাণ করবে। আর 2 নম্বর প্রশ্ন বলা আছে ওর সঙ্গে যে প্রশ্নটা বলা আছে একটি চুম্বককে 5টি টুকরো করা হলো, তাহলে কটা মেরু পাওয়া যাবে? দেখো, একটি চুম্বককে স্বাধীনভাবে ঝুলিয়ে রেখে সামান্য নাড়িয়ে দেওয়ার পর দেখা যাবে চুম্বকটি সাম্য অবস্থায় এলো এবং চুম্বকটা উত্তর দক্ষিণ মুখ করে আছে। আবার একটু নাড়িয়ে দেওয়া হলো, নাড়িয়ে দেওয়ার পর দেখা গেল চুম্বকটি আবার উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করছে। এই ঘটনা থেকে বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। তাহলে চুম্বককে নাড়িয়ে দেওয়ার পরও দেখা যায় চুম্বকটা উত্তর দক্ষিণ দিকে মুখ করে আছে। এখান থেকে বলা যায় চুম্বকের একটা নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ দিকদর্শী ধর্ম আছে। তাহলে 4-এর 1 হয়ে গেল। তারপরের প্রশ্ন উত্তর হলো যে একটি চুম্বককে 5টি টুকরো করা হলে তাহলে 10টা মেরু পাওয়া যাবে, কারণ একটা চুম্বকের ক্ষেত্রে 2টো মেরু, উত্তর দক্ষিণ মেরু। তাহলে 5টা টুকরো মানে 5টা চুম্বক তৈরি হয়েছে, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10টা মেরু সৃষ্টি হবে। মনে রাখতে হবে 10টা মেরু। এর প্রশ্ন আমরা চলে আসছি, সেটা হলো তড়িতে সুপরিবাহী কুপরিবাহী দুটি করে উদাহরণ দিতে বলছে।
তোমার জানা একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে হলো তড়িতের সুপরিবাহী। তড়িতের সুপরিবাহী পদার্থের নাম কি? সমস্ত ধাতু হবে, এই ধাতুর মধ্যে সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম এগুলো হবে। আর কুপরিবাহী পদার্থের নাম হলো কাঠ এবং কাগজ হবে। আর তারপরের যে প্রশ্নটা ছিল তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত করে, সেটা হলো বৈদ্যুতিক হিটার। তাহলে বৈদ্যুতিক হিটারে আমরা তড়িৎ দিলে তাপ পাওয়া যাবে। 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন হলো পুকুরে বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে? দেখা যাক কিভাবে। 1 নম্বর হলো যে প্রচুর পরিমাণে লঘু মূত্র ত্যাগ করে, এর দ্বারা দেহে প্রবিষ্ট অতিরিক্ত জলকে দেহের বাইরে বের করে দেয়। 2 নম্বর পয়েন্ট হলো ফুলকায় উপস্থিত এক ধরনের কোষ দ্বারা জল থেকে আয়ন শোষণ করে, দেহ তরলে ঘনত্ব নিয়ন্ত্রণ করে। নম্বর পয়েন্ট যেটা হলো সেটা হলো জল থেকে মাছেরা অনেকটা লবণ শোষণ করে নিতে পারে। অর্থাৎ এই সকল পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পুকুরে বা নদীতে যে মাছরা কিভাবে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করার এই হলো পদ্ধতি। বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কি অসুবিধা হতে পারে? মনে রাখতে হবে অনেকগুলি অসুবিধা হবে। এটা মনে রাখতে হবে বায়ুকলগুলি ধাতব ব্লেড ও বিভিন্ন ধাতব অংশের সমন্বয়ে গঠিত, তাই ধাতব অংশগুলিতে মরচে ধরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বায়ু বিদ্যুৎ উৎপন্ন করার জন্য একটা ব্যয়বহুল হয়ে যাবে। তাহলে এখানে যে বায়ুকলগুলো ধাতব ব্লেড বা বিভিন্ন ধাতুর সমন্বয়ে তৈরি হয়, এগুলো মরচে পড়তে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, ফলে বিদ্যুৎ উৎপাদনের যে খরচটা অনেক বেড়ে যাবে। নাম্বার বি হলো যে সুনামি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস এগুলোর ফলে বিপর্যস্ত হতে পারে, ফলে ক্ষয়ক্ষতি হতে পারে। আর নাম্বার সি হলো সেটা হলো বায়ুকলগুলি বন্য প্রাণীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে ওই যে দেখতে এতই ভয়ানক, সেজন্য বন্য প্রাণীরা ভয় পাচ্ছে, ভয় পাওয়ার জন্য জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। চারের অথবা হলো জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কমানো দরকার কেন? মনে রাখতে হবে এর কতগুলো পয়েন্ট আছে। এ পয়েন্ট হলো জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, তাই এটা নবীকরণযোগ্য নয়, অর্থাৎ পুনরায় পেতে অনেক সময় লাগবে। তাহলে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, এটি নবীকরণযোগ্য নয়। নবীকরণযোগ্য নয় বলতে আমরা বুঝি এটা তৈরি করতে অনেক সময় লাগবে। নাম্বার বি হলো জনসংখ্যা বৃদ্ধি এবং সভ্যতার অগ্রগতির ফলে বর্তমানে উদ্বেগজনক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে এর মজুদ শেষ হয়ে যাবে, ভাণ্ডার শেষ হয়ে যাবে, ফলে শক্তি সংকট সৃষ্টি হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সভ্যতা অগ্রগতি ঘটছে, ফলে বর্তমানে উদ্বেগজনকভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার হচ্ছে। ব্যবহার হলে কী হবে? ভাণ্ডার শেষ হয়ে যাবে। ভাণ্ডার শেষ হয়ে গেলে কী হবে? শক্তি সংকট সৃষ্টি হবে। 3 নম্বর পয়েন্ট আছে, সেটা হলো জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারের ফলে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস যেমন CO2, NO2, এই যে গ্রিনহাউস গ্যাসগুলো বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। মনে রাখতে হবে গ্রিনহাউস গ্যাস বলতে যে গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে তাকে বলা হচ্ছে গ্রিনহাউস গ্যাস, যেমন মিথেন, কার্বন ডাইঅক্সাইড, তারপরে CO2, CFC, এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে। তাহলে এগুলোর পরিমাণ অনেক বেড়ে যাবে। তাহলে অনেক বেড়ে গেলে কী হবে? তাহলে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি করবে। তাহলে জীবাশ্ম জ্বালানি আমাদের কিন্তু কমানো দরকার। তাহলে এই কারণের জন্য আমাদের জীবাশ্ম জ্বালানি অবশ্যই কমাতে হবে। আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্নপত্র ছিল তা সম্পূর্ণ সলভ করলাম। পরের ক্লাসে
আমরা পরের যে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে এই যে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। এখানে তোমরা 7 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এবং অঙ্কের বিভিন্ন রকম ক্লাস তোমরা পাবে, আপ টু ডেট ক্লাস পাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।